একটি অপ্রেমের গল্প পর্ব ৫। অমিত অয়নকে ফের জোর করে চেয়ারে বসালো। অয়ন চোখ রাঙিয়ে ছাড়তে বলছে তাকে, কিন্তু সেসবে পাত্তা দেওয়ার পাত্র অমিত নয়। বরং সে বসলো পাশের চেয়ারটায়। দুঃখী দুঃখী গলায় বলল, বন্ধু আমার একদম নিজের খেয়াল রাখে না। বুকে ব্যথা, কিন্তু অনেক আগ থেকে কত বলেছি ডাক্তার দেখা, কিন্তু শুনলে তো। অন্বিতা এক পলক ভেবে বলল, একটা ইসিজি করান, তারপর রিপোর্ট দেখে বোঝা যাবে ব্যথার কারণ। তপ্ত শ্বাস ছাড়ল অয়ন। বলল, এই ব্যথার কারণ ইসিজিতেও ধরা পড়বে না। অন্বিতা কুঞ্চিত কপালে চাইল, বলল, কেন ধরা পড়বে না কেন? কারণ আমারও জানা নেই, মনে হলো তাই বললাম। এক কাজ করুন, মাহির স্যারকে গিয়ে দেখিয়ে আসুন, উনি এর ঠিক একটা সমাধান বের করতে পারবেন। অয়ন বিরস মুখে বলল, অন্য কোনো দিন, আজ উঠি। অয়ন উঠতেই অন্বিতা বলল, সব ব্যাপারে খামখেয়ালি করবেন না, সময় থাকতে সচেতন হন, নয়তো পরে আফসোস করতে হবে। অয়ন নিরুত্তাপ নির্বাক চেয়ে রইল কিছুক্ষণ, অতঃপর কাষ্ঠ হেসে বলল, ঠিক আছে। অমিতকে নিয়ে বেরিয়ে গেল সে। হাসপাতাল থেকে বের হতেই অমিত অয়নের বাহুতে চাপড় মেরে বলল, তোর মতো আহাম্মক আমি দুটো দেখিনি। অয়ন সজোরে বলল, তোর মতো নিমকহারামও আমি দুটো দেখিনি। অমিত অন্যদিকে চেয়ে বলল, একজনই কাউকে সহ্য করতে নেই। আজকাল তো ভালো মানুষের দামই নেই। ভালো লাগছে না, চল চা খেয়ে আসি। মাহির বাড়ি ফিরে দেখল জিনিয়া বেগম তার শশী তাদের বাড়িতে। হেসে এগিয়ে এলো মাহির, বলল, তোমরা কখন এলে? জিনিয়া বেগম প্রসন্ন গলায় বললেন, এই তো কিছুক্ষণ আগে। আচ্ছা, আমি ফ্রেশ হয়ে এসে কথা বলছি। সে রুমের দিকে পা চালালো। শশী মার দিকে চেয়ে স্তব্ধ গলায় বলল, আগে বলবে না ওই সহকারীকে কাজ থেকে ছাড়াতে? ওই লোকটা আস্ত একটা বেয়াদব। ঠিক আছে, বলবো আমি। খেতে বসেছে মাহির। জিনিয়া বেগম তাকে বেড়ে খাওয়াচ্ছেন। মাহির জিজ্ঞেস করল, দাদু খেয়েছেন? হ্যাঁ খেয়েছে। তোমরা খেয়েছ? হ্যাঁ বাবা, খেয়েছি। শশী বসার ঘরের সোফায় বসা, ডাইনিংটা মুখোমুখি। সে মায়ের দিকে চেয়ে ইশারায় তাকে কথাখানা উগলাতে বলল। জিনিয়া বেগম চোখ বুজে আশ্বাস দিল তাকে, অতঃপর নরম গলায় বলল, মাহির বাবা, নার্সিং হোমে তোমার একজন সহকারী আছে না? মাহির এক পলক চেয়ে বলল, হ্যাঁ কেন? ওই ছেলেটা কিন্তু ভীষণ অভদ্র, শশীর সাথে খারাপ ব্যবহার করেছে। মাহির খাওয়া থামালো, একবার ফিরে চাইল সোফার বসা শশীর দিকে। শশী আলাভোলা মুখ করে বসে আছে। মাহির ভ্রু কুঁচকে বলল, তাই ভিত শরীর সাথে খারাপ ব্যবহার করেছে? শশী এবার এগিয়ে আসে, অসহায় সুরে বলল, হ্যাঁ তাই তো বলছি, কালকেও আমার সাথে খারাপ ব্যবহার করেছে, আজও আমাকে হুমকি দিয়ে বলেছে আমি যেন আর নার্সিং হোমে না যাই। মাহিরের কপালের ভাঁজ দৃঢ় হয়। এই নার্সিং হোমে আসার পর থেকেই এই তাইভীদ, তার সহকারী, যথেষ্ট নম্রভদ্র লক্ষ্মী টাইপ ছেলে, তার আদেশ নিষেধ মাথা পেতে গ্রহণ করেছে সব। সে শশীর সাথে এমন আচরণ করেছে, সেটা বিশ্বাসে ঠেকছে না। সে শশীর দিকে চেয়ে জিজ্ঞাসা করল, তুই সত্যি বলছিস তাইভীদ তোর সাথে খারাপ ব্যবহার করেছে? শশী মাথা নুইয়ে অসহায় সুরে বলল,
তোমার কি আমার কথা বিশ্বাস হয় না? তোমাকে মিথ্যা বলে আমার কি লাভ? ওই ছেলেটার তাকানো আমার কাছে সুবিধার লাগেনি, কেমন অদ্ভুত যেন। মাহির চিন্তায় পড়ল। এতদিন চেনে ছেলেটাকে, হসপিটালের সবাই তাকে পছন্দ করে, কেউ কোনোদিন কোনো অভিযোগ তোলেনি। আর আজ হুট করে শশী ছেলেটার দিকে এভাবে আঙ্গুল তুলছে। মাহির তাকে আশ্বাস দিয়ে বলল, বেশ, আমি কালকে ওর সাথে কথা বলবো। ওনাকে একদম আর তোমার কাজে রাখবে না। আজকে আমার সাথে করেছে, কালকে অন্য মেয়ের সাথেও করবে। আর অন্বিতাও তো সেখানে কাজ করে। তাই আমার মনে হয় তোমার আগ থেকেই সাবধান হওয়া উচিত। শশী জানে কোন পয়েন্টে কথা বললে মাহিকে আটকানো যাবে, সেই জন্যই সে অন্বিতার প্রসঙ্গ এনেছে। মাহির ছোট্ট একটা নিঃশ্বাস ফেলে বলল, চিন্তা করিস না, আমি ব্যবস্থা নিব। শশী হেসে বলল, থ্যাঙ্কস। পরদিন মাহির তৈরি হয়ে বাইরে আসতেই শশী সিঁড়ি বেয়ে দ্রুত নেমে এলো। মাহিরের সামনে দাঁড়িয়ে বলল, আমিও যাব। মাহির কপালে ভাঁজ ফেলে জিজ্ঞেস করলো, কোথায় যাবি? তোমার সাথে নার্সিং হোমে। কেন? ওই ছেলেটাকে কেমন জব্দ করো, দেখতে হবে না? তাছাড়া ও কিছু স্বীকার করতে চায় না, তখন তো আমাকেই বলতে হবে সব। মাহির সোফায় বসে জুতার ফিতা বাঁধতে বাঁধতে বলল, প্রয়োজন নেই, আমি যাচ্ছি তো কথা বলতে। তাও যাই না প্লিজ, আমার সামনে অন্তত ভয়ে কিছু লুকাতে পারবে না। জিনিয়া বেগম তখন সেখানে এসে বললেন, হ্যাঁ মাহির, আমারও মনে হয় শশীকে নিয়ে যাওয়া উচিত। ও সামনে থাকলে ছেলেটা সব সত্যি বলতে বাধ্য হবে। ফুপির মুখের উপর আর বারণ করতে পারল না মাহির। খানিকটা বিরক্ত প্রকাশ করে বলল, ঠিক আছে, গাড়িতে গিয়ে ওঠ। শশী ছুটে গিয়ে গাড়িতে চড়ে বসলো। তার পাশের সিটে বসে গাড়ি স্টার্ট দিল মাহির। মাহির আর শশী গাড়ি থেকে নামতেই দেখে অন্য একটা গাড়ি থেকে অন্বিতা নামছে। তাকে এত দামি গাড়ি থেকে নামতে দেখে অবাক হয় শশী। ভাবে, এই মেয়ে হঠাৎ এত বড়লোক হলো কী করে? তৎক্ষণাৎ গাড়িটা ভালোভাবে পরখ করে দেখলো, এটা তো মাহিরেরই গাড়ি। মুখটা ক্রোধে লাল হলো তার। বিয়ের আগেই বউকে গাড়ি দিয়ে বসে আছে, অসহ্য। অন্বিতা তাদের খেয়ালি না করেই চলে যাচ্ছিল। শশী গিয়ে তার পথ আটকায়, হেসে বলে, গুড মর্নিং অন্বিতা। আজও তাকে এখানে দেখে মেজাজ হারালো অন্বিতা, কিন্তু তা চেপে গিয়ে প্রসন্ন হেসে বলল, গুড মর্নিং। কোনো প্রয়োজনে এসেছিলেন? শশী হেসে বলল, হ্যাঁ, মাহির নিয়ে এসেছে। অন্বিতা সামনেই চেয়েই দেখে মাহির আসছে। অন্বিতা আর শশীকে একসাথে দেখে মাহির জোরপূর্বক হাসে। অন্বিতা কিছুক্ষণ তার দিকে চেয়ে থেকে বলে, ও আচ্ছা, যান তবে, আমিও যাই। এই বলে হাঁটা ধরে সে। মাহিরের আর বুঝতে বাকি রইল না, মহারানী ছুটেছেন। সে তার কেবিনে গিয়ে বসে। শশী তার পেছনে পেছনে আসে। দূর থেকে কফি হাতে সেই দৃশ্য দেখে তাই ভিদ। কপাল গুটালো সে, এই মেয়ে প্রতিদিন এখানে কেন আসে? গরম কফিটুকু ধুমধাম গিলে অন্বিতার কাছে যায়। সরাসরি তার ডেস্কে গিয়ে বলে, ম্যাডাম, কিছু মনে করবেন না, তবে ওই শশী মেয়েটাকে আমার মোটেও সুবিধার মনে হচ্ছে না। অন্বিতা হেসে ড্রয়ার খুলে কলম খুঁজতে খুঁজতে বলল, আপনার আমার সুবিধা অসুবিধা দিয়ে কি করার? কিছু যায় আসবে না তো। তাই এসব মুখ বুজে সহ্য করা ছাড়া কিছু করার নেই। তাই বিদ হতভম্ব হয়ে বলে, কি বলছেন? মেয়ে হয়ে আপনার হিংসে হচ্ছে না? পণ্ডিতা মৃদু হেসে বলল, হিংসার চেয়েও আপনার স্যারের আমার প্রতি বিশ্বাসের মাত্রাটুকু বেশি। আমি জানি এমন হাজারো শশী এসেও আমার জায়গা কখনো নিতে পারবে না। তাই ভিদের ঠোঁটের কোণে হাসি ফোটে।
সে প্রচ্ছন্ন গলায় বলে, চমৎকার, স্যারের সৌভাগ্য যে উনি আপনাকে জীবনসঙ্গী হিসেবে পাচ্ছেন। অন্বিতা হেসে বলল, আমারও। তাইভিদ পুনরায় কিছু বলার আগেই একজন ওয়ার্ড বয় এসে তাকে বলল, স্যার, আপনাকে মাহির স্যার ওনার কেবিনে ডাকছেন। তুমি যাও, আমি আসছি। তারপর সে অন্বিতার দিকে চেয়ে বলে, আসছি ম্যাডাম। আসবো স্যার। ভেতর থেকে গম্ভীর স্বর ভেসে এলো, আসুন। তাইভিদ ভেতরে প্রবেশ করে। মাহিরের বিপরীতের চেয়ারে বসা শশীকে এক পলক দেখে মাহিরকে জিজ্ঞেস করে, ডাকছিলেন স্যার? মাহির অনিমেষ চেয়ে থাকে, শান্ত গলায় জিজ্ঞেস করে, ওনার সাথে নাকি আপনি খারাপ ব্যবহার করেছেন? তাইভিদ হতবাক। শশীর দিকে তাকালো সে। শশীর চোখ মুখ শক্ত। তাইভিদ অপ্রস্তুত সুরে বলল, এসব কি বলছেন স্যার? আমি ওনার সাথে কেন খারাপ ব্যবহার করব? শশী চট করে গর্জে উঠল। সরসে বলল, একদম মিথ্যা বলবেন না। কালকে আর তার আগের দিন আপনি আমার সাথে খারাপ আচরণ করেননি, হুমকি দেননি, বেয়াদব লোক। তাইভিদ মেজাজ হারালো। তাকে এভাবে বেয়াদব বলার সাহস কেউ আজ অবধি দেখায়নি। শুধুমাত্র স্যারের আত্মীয় বলে এত বড় অপবাদটা নিখুঁত কৌশলে হজম করে নিল সে। নিজেকে যথেষ্ট শান্ত রেখে বলল, ম্যাডাম, আপনি মিথ্যে বলবেন না। হুমকি আমি আপনাকে দেইনি, আপনি দিয়েছেন। শশী চটে গিয়ে মাহিরের দিকে চাইল, উত্তেজিত স্বরে বলল, দেখেছো দেখেছো, তোমার সামনেও আমাকে কেমন কথা শোনাচ্ছে। আমি কথা শোনাচ্ছি না ম্যাডাম, শুধু সত্যিটা বলছি। আপনার সাথে আমি কোনো প্রকার খারাপ ব্যবহার করিনি। তাও আমার কোনো ব্যবহারে আপনি কষ্ট পেয়ে থাকলে আমি দুঃখিত। শশী রোষানলে জ্বলছে, তার আকাশচুম্বী অযাচিত রাগ প্রশমিত হচ্ছে না। সুপ্ত সুরে মাহিরকে বলল, তুমি কি কিছু বলবে না মাহির? ও ক্ষমা চেয়েছে তোমার কাছে, ব্যাপারটাকে এখানেই শেষ করে দাও। শেষ করা তো দূরে থাক, শশী উল্টো দ্বিগুণভাবে জ্বলে উঠল। এমন প্রতিক্রিয়া দেখালো যেন ছেলেটা তার মান সম্মান নিয়ে টান দিয়েছে। সে চেয়ার ছেড়ে উঠে বাজখাই সুরে বলল, তোমাকে আমার বলাটাই ভুল হয়েছে। আমার কথার কোনো দামই নেই তোমার কাছে। এখন আমার জায়গায় অন্বিতা থাকলে তুমি ঠিকই দাম দিতে, এই ছেলেকে কাজ থেকে বের করে দিতে। অথচ আমি বলে আজ তুমি নীরব। ঠিক আছে, লাগবে না আমার কোনো বিচার। আমি সব খারাপ ব্যবহার সয়ে যেতে পারবো। এই বলে সে হেঁটে দরজার দিকে যায়। তাইভিদের সামনে এসে এক পল দাঁড়িয়ে তাকে কটমট করে দেখে ফের রওনা দেয় নিজের গন্তব্যে। সে বেরিয়ে যেতেই তাইভিদ নিরুত্তাপ্ত স্বরে বলে, স্যার, আমি সত্যিই ওনার সাথে কোনো প্রকার খারাপ আচরণ করিনি। তাও আমার কথা বিশ্বাস না হলে আপনি আমাকে যে কোনো শাস্তি দিতে পারেন। মাহির তার দিকে চেয়ে প্রসন্ন গলায় বলে, আপনাকে আমি যথেষ্ট বিশ্বাস করি তাইভিদ। সমস্যা হচ্ছে মেয়েটাকে নিয়ে। আঙ্কেল মারা যাওয়ার পর ফুপি একা হাতে ওকে বড় করেছে। ওর সবার খুব আদরের। তাই এমন অনেক কিছু জেনে বুঝেও শুধুমাত্র ফুপির মুখের দিকে তাকিয়ে আমি ওকে কোনো কিছু বলতে পারি না। আপনি কিছু মনে করবেন না, ওর হয়ে আমি আপনাকে সরি বলছি। বিব্রতকর অবস্থায় পড়ে তাইভিদ ইতস্তত সুরে বলে, না না স্যার, আপনাকে সরি বলতে হবে না। আর ওনার কথায় আমি কিছু মনে করিনি। মাহির হেসে বলল, আপনি ভীষণ ভালো একজন মানুষ। নিজের ব্যক্তিত্বকে এভাবেই ধরে রাখবেন। মাহিরের প্রশংসা পেয়ে তাইভিদের মন প্রফুল্ল হয়ে ওঠে। এমন আনন্দ হয়তো কোনো মেয়ে প্রশংসা করলেও হতো না, যতটা এখন হচ্ছে। সে হেসে বলল, দোয়া করবেন স্যার। অবশ্যই।
স্যার 10টা বেজে গিয়েছে, রোগীদের ডেকে দিব। ঠিক আছে। কিছু জরুরি ফাইল নিয়ে করিডোরে হেঁটে যাচ্ছিল তাইভীদ। পানি খেয়ে তাকে দেখে এগিয়ে আসে অন্বিতা। অন্বিতাকে দেখে পা থামায় তাইভীদ। জিজ্ঞেস করে, কিছু লাগবে ম্যাডাম? অন্বিতা নিচু স্বরে জিজ্ঞেস করে, শশী চলে গিয়েছে? শশীর কথা মনে আসতেই চোখ মুখ অসাড়ে নিকষ আধারে ঢেকে যায়। তাইভীদের মাথা নামিয়ে বলে, জি চলে গিয়েছে। কেন এসেছিল? জানেন কিছু? তাইভীদ হতাশ সুরে বলে, আর কেন, আমার চাকরি খেতে। আচম্বিত হয়ে অন্বিতা বলে ওঠে, মানে কি বলছেন এসব? তাইভীদ পদপ্রান্ত খুলে বলে সব। পুরো বিবরণ শুনে এক লহমায় অন্বিতার মুখের রং পাল্টে গেল। ক্ষুব্ধ গলায় বলল, সবার জীবনে অশান্তি করারই বোধ হয় এই মেয়েটার কাজ। আমার জীবনেও যত অশান্তি হয়েছে তার একচ্ছত্র দায়ভার এই মেয়ের। এখন আবার আপনার পেছনে পড়েছে। মাহির আপনাকে বিশ্বাস করেছে তো? তাইভীদ নিশ্চিন্ত মনা হয়ে বলে, জি ম্যাডাম, স্যার আমাকে বিশ্বাস করেছেন। ওই মেয়ের হয়ে তিনিও সরি বলেছেন আমাকে। তবে যতটুকু বুঝলাম, স্যারও ওনাকে খুব একটা পছন্দ করে না। হয়তো আত্মীয় বলে কোনো রকমে গা বাঁচিয়ে চলছে। তা ঠিক বলেছেন। তবে চিন্তা করবেন না, আমাদের বিয়ের পর ওই বাড়িতে গিয়ে আমি মেয়েটাকে ইচ্ছে মতো টাইট দিব। আমাকে খুব জ্বালিয়েছে। তাইভীদ হেসে বলল, তা যা বলেছেন, উনি যার ভাগ্যে আছেন তার কপালে ভীষণ দুঃখ আছে বটে। অন্বিতা হেসে ফেলে বলে, আচ্ছা আপনি কাজে যান, আমার আবার ওয়ার্ড ডিউটি পড়েছে। তাইভীদ মাথা হেলিয়ে বলল, আচ্ছা ম্যাডাম। ওয়ার্ডে পেশেন্টের অবস্থা রেকর্ড করছে অন্বিতা। একে একে সবার বেডের সামনে গিয়ে বিভিন্ন প্রশ্ন করছে আর খাতায় টুকটুক করে তুলছে সব। সবার শেষ যেই বেডটা সেখানে দাঁড়াতেই দেখল এক কিশোরী মেয়ে শোয়া। এত অল্প বয়সে কি হলো মেয়েটার? জানতে চায় মেয়েটার পাশে বসে থাকা মধ্যবয়সী একজন মহিলার কাছ থেকে। ভদ্র মহিলা জানান, ছোট্ট কিশোরী মেয়েটির বুকের ছিদ্র পেয়েছে ডাক্তাররা, এখন অপারেশন করতে হবে। অন্বিতার মায়া হলো ভীষণ। মেয়েটা কেমন ফ্যাল করে অন্বিতাকে দেখছে। অন্বিতা মুচকি হেসে তার মাথায় হাত বুলিয়ে আসতে নিয়ে কি ভেবে ফিরে দাঁড়ায়, আবার মেয়েটার দিকে পুনরায় তাকায়। মেয়েটা এখনো দেখছে তাকে। সে কি কিছু বলতে চায়, তার দু চোখের চঞ্চলতা তো তাই আওড়াচ্ছে। সে একবার মেয়েটার মায়ের দিকে চাইল, পরে কি ভেবে যেন তাকে বলল, আন্টি আপনি একটু ওর বোতলের পানিটা ফেলে আবার পানি নিয়ে আসুন। ওটা ফিল্টারের পানি না বোধ হয়। মহিলাটা বোতল তুলে বলল, একটু আগে নার্স তো ফিল্টারের পানি বলে আমাকে এটা দিয়ে গিয়েছে, তাও নিজে দেখে আনাটা সেফ। আমি আছি এখানে, আপনি যান। তিনি পানি আনতে গেছেন। অন্বিতা তখন মেয়েটার দিকে চেয়ে বলল, তুমি কি কিছু বলতে চাও? মেয়েটি মাথা দুলিয়ে মর্মস্ব সুরে বলল, হ্যাঁ, মায়ের সামনে বলতে পারছিলাম না। কি বলবে বলো? এখানে একজন ওয়ার্ড বয় আছে না, লম্বা দেখতে কালো ছেলেটা? ওই ছেলেটা ভীষণ বাজে। অন্বিতার কপালে সূক্ষ্ম ভাঁজ পড়ে। সে জানতে চায়, বাজে মানে তোমার সাথে কি? সে কথা শেষ করার আগেই মেয়েটা ভীতর সুরে বলে উঠল, নানান অজুহাতে সে আমাকে বাজেভাবে স্পর্শ করে। মাকে আমি ভয়ে কিছু বলিনি, কিন্তু এসব আর সহ্য করতে পারছি না। নার্সকে বলেছিলাম, কিন্তু উনি আমার কথাকে খুব একটা আমলে নেননি। অন্বিতার দৃষ্টি ক্ষুরধার।
সে আশেপাশে চেয়ে দেখল মেয়েটার বর্ণনার মতো কোনো ওয়ার্ড বয় এখানে আছে কিনা। তখনই দরজা পেরিয়ে একটা ছেলে আসে। মেয়েটা তটস্থ হয়ে বলে, ওই যে ওই ছেলেটা। অন্বিতা সেদিকে তাকায়। ছেলেটার দিকে রোষপূর্ণ চোখে চেয়ে থাকে অনেকক্ষণ। তারপর মেয়েটা অভয় দিয়ে বলে, চিন্তা করো না, ওর ব্যবস্থা আমি করব। মেয়েটা অনুরোধ জানালো, আমার মাকে জানাবেন না কিছু। আমাকে নিয়ে এমনিতেই উনি ভীষণ দুশ্চিন্তায় আছেন, আর দুশ্চিন্তায় ফেলতে চাই না। অন্বিতা তার মাথায় হাত বুলিয়ে বলে, আচ্ছা বলবো না, তুমি বিশ্রাম করো। মেয়েটার মাকে ফিরে আসতে দেখে সে সেখান থেকে উঠে ওই ওয়ার্ড বয়ের কাছে যায়। তাকে দেখে ওয়ার্ড বয় জিজ্ঞেস করে, ম্যাডাম কিছু লাগবে? অর্মশ গলায় অন্বিতা জবাব দেয়, মাহির স্যারের কেবিনে আসুন এক্ষুনি। এই বলে সে সেদিকে পা বাড়ায়। ছেলেটা বুঝতে পারল না তাকে হঠাৎ ডাকা হলো কেন। কেবিনের বাইরে বর্তমানে রোগীদের লাইন। অন্বিতা টাইভিদকে গিয়ে বলল সে একটু জরুরিভাবে মাহিরের সাথে কথা বলতে চায়। টাইভিদ পরের রোগীর সিরিয়াল আসার আগে তাকে যেন সুযোগ করে দেয়। টাইভিদ তাই করলো। কেবিনের দরজার সামনে দাঁড়িয়ে পেছন ফিরে তাকালো অন্বিতা। ওয়ার্ড বয়কে দেখলো সেখানেই অস্থির বদনে দাঁড়িয়ে আছে। সে গুমট স্বরে বলল, ভেতরে আসুন। অন্বিতার পেছন পেছন সেই ওয়ার্ড বয়ও পদার্পণ করলো সেই কেবিনে। তাইবিদের কারণ বুঝতে না পেরে সন্দিগ্ধ চোখে চেয়ে রইল কেবল। অন্বিতাকে এই সময় দেখে মাহের খানিক অবাক। আবার পাশে এক ওয়ার্ড বয় দেখে চিন্তিত হলো সে। জিজ্ঞেস করলো, কি হয়েছে অন্বিতা, কোনো সমস্যা? অন্বিতা চোখ ঘুরিয়ে একবার ওয়ার্ড বয়কে দেখে নিয়ে মাহিরকে বলল, 9 নম্বর ওয়ার্ডের একজন পেশেন্টের সাথে এই ছেলে বাজে ব্যবহার করেছে, তাকে খারাপ স্পর্শ করেছে। একটু আগে সেই পেশেন্ট নিজেই আমাকে বলেছে সেটা। আতকে উঠল ওয়ার্ড বয়। ঢোক গিলে ভীত চোখে তাকালো মাহিরের দিকে। মাহিরের চোয়াল দৃঢ় হলো, চোখের দৃষ্টি হলো শানিত। বলল, এইসব কি? তুমি পেশেন্টকে স্পর্শ করেছ? ছেলেটা কেঁপে উঠল বোধহয়। তার ঠোঁটগুলো কাঁপছে তীর তীর করে। কম্পিত সুরে বলল, না স্যার, আসলে ম্যাডামের হয়তো কোনো ভুল হয়েছে। আমি তো অন্য কোনো খারাপ উদ্দেশ্য কোনো পেশেন্টকে স্পর্শ করিনি। উদ্দেশ্য যেটাই হোক, আপনি স্পর্শ করবেন কেন? আর একটা জিনিস জানেন তো, মেয়েরা খুব সহজেই ধরে ফেলতে পারে কোনো স্পর্শটা ভালো আর কোনটা খারাপ। তাই ভুলেও মিথ্যা বলবেন না। অন্বিতা সরস্বরে বাক্য ব্যয় করল। ছেলেটার ভয় বাড়ল এক লহমায়। সে কি বলবে বুঝতে পারছে না। কিছু বলার মতো সৎসাহস নেই তার। মাহির কটমট করে চেয়ে বলল, ভুল করে আবার মিথ্যা বলছো। তুমি পেশেন্টকে স্পর্শ করেছো কেন, কোন সাহসে? আবার এখানে এসে গলা উঁচু করে সত্য লুকাচ্ছ। এত সাহস হয় কি করে তোমার? দমে গেল ছেলেটা। আর্ত স্বরে বলল, স্যার আর হবে না। অন্বিতা ক্ষুব্ধ গলায় বলল, ওনাকে ক্ষমা করবেন না মাহির। এই ধরনের ছেলেদের ক্ষমা করাটা শোভা পায় না। ওনারা শাস্তিই কাম্য। মাহির ধাতস্থ করল নিজেকে। আজকে সকাল থেকে একের পর এক ঝামেলা লেগেই আছে যেন। সে ঘেমরন্দ স্বরে বলল, কাল থেকে তোমাকে আর কাজে আসতে হবে না। এই মাসের বেতন তুমি পেয়ে যাবে। যাও এখন। ছেলেটা হু হু করে কেঁদে উঠল। এত তাড়াতাড়ি সে এভাবে হেনস্থা হবে ভাবেনি। সে চট করে ছুটে এসে মাহিরের পায়ে পড়ে ভেজা সুরে বলল,
ক্ষমা করুন স্যার, আর কখনো এমন হবে না। কাজ থেকে বের করে দিলে আমি মাকে কি খাওয়াবো? স্যার, শেষবারের মতো ক্ষমা করে দিন। ম্যাডাম, ক্ষমা করে দিন, দয়া করুন। অন্বিতা সন্তপ্ত সুরে বলল, এই কথা আগে মনে ছিল না। মনে খারাপ চিন্তা আসার আগে মায়ের কথা মনে পড়ে না, তখন মনে পড়ে না মাকে কি খাওয়াবেন। ভুল হয়ে গিয়েছে ম্যাডাম, শয়তানের প্ররোচনায় ভুল করে ফেলেছি, দয়া করে মাফ করে দিন। মাহির ঊর্ধ্বশ্বাস ফেলে বলল, ঠিক আছে, মাফ করব। তবে তুমি আজ থেকে আর ওয়ার্ড বয়ের দায়িত্ব পালন করবে না। তুমি আমার কেবিনের বাইরে বসে রোগীদের টোকেন কাটতে সাহায্য করবে। এছাড়া আর তোমার কোনো কাজ নেই। আর চিন্তা করো না, তোমার বেতন কমবে না। তবে এরপর আর কোনোদিন যদি এমন কোনো কাজের চিন্তা মাথায় এনেছো, তাহলে ডিরেক্ট পুলিশের হাতে তুলে দিব, মনে থাকবে তো? ছেলেটা সিক্তর চোখে সহসা মাথা নাড়িয়ে বলল, জি স্যার, জি স্যার, মনে থাকবে। আর জীবনেও এমন কিছু করব না। যাও এখন। ছেলেটা হুড়মুড়িয়ে কেবিন ছাড়ল। সে যেতেই গাঢ় নিঃশ্বাস ফেলল অন্বিতা। মাহির পূর্ণ বেদুর চোখে তাকালো অন্বিতার দিকে। কোমল স্বরে বলল, তোমার প্রতিটা আচরণ আমাকে মুগ্ধ করে অন্বি। সব সময় এভাবেই সকল অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়াবে। এই সাহস আর শক্তি তোমার চিরস্থায়ী হোক। অন্বিতা কিঞ্চিত হাসল, বলল, আর আপনার এই দয়ালু মনটাও যেন চিরস্থায়ী হয়। আপনার বিচারে আমি প্রসন্ন হয়েছি। তবে পরিবারের এমন কিছু করলে কিন্তু অবশ্যই কঠোর হতে হবে। মাহির মাথা ঝাঁকালো। অন্বিতা বলল, আসছি তাহলে। কেন? অন্বিতা সরু চোখে চেয়ে বলল, বাইরে বাকি পেশেন্টরা অপেক্ষা করছে। মাহির ফুঁস করে নিঃশ্বাস ফেলল। সেই নিঃশ্বাসের অর্থ বুঝে ঠোঁট চেপে হাসল অন্বিতা। বলল, এত হতাশ করতে হবে না ডাক্তার সাহেব, আর মাত্র কয়েকটা দিন, আসছি। মাহিরের প্রতি উত্তরের অপেক্ষা না করেই অন্বিতা দ্রুত কেবিন ছাড়ল। সে জানে মাহির উত্তর এখন মোটেও সুবিধাজনক হবে না, বরং গাল কান আরো আরক্ত করার মতোই কিছু একটা বলে বসবে সে। বাইরে আসতেই দেখলো ছেলেটা একটা চেয়ারে বসা, পাশেই তাইভিদ ব্রু কুঁচকে ছেলেটাকে দেখছে। অন্বিতা তার দিকে চেয়ে বলল, ওনাকে একটু নজরে নজরে রাখবেন, আর উল্টাপাল্টা কিছু দেখলেই স্যারকে জানাবেন দ্রুত। তাইভিদ মাথা হেলিয়ে বলল, আচ্ছা ম্যাডাম। রাত্রি আরম্ভ ঘন, চারিদিকে ম্রিয়মাণ অন্ধকার। সে সময় ক্লান্ত পরিশ্রান্ত বদনে বাসায় ফিরে মাহির। প্রধান ফটক পেরিয়ে বসার ঘরে পা রাখতেই দেখে সোফায় দাদু আর ফুপি বসা। সে সৌজন্যতা দেখিয়ে সিঁড়ির দিকে যেতেই জিনিয়া বেগম ডাকেন। ফিরে চাইল মাহির, বলল, ফ্রেশ হয়ে আসছি ফুপি। এই বলে সে নিজের রুমের দিকে চলে গেল। ফিরল পাক্কা 20 মিনিট পর। সোফায় এসে গা এলিয়ে দিয়ে বলল, কেন ডাকছিলে? জিনিয়া বেগমের চোখ মুখ খ্যাপাটে, রোষপূর্ণ চোখে চেয়ে আছেন মাহিরের দিকে। মাহির কপাল কুঁচকালো, বলল, কি হলো, কিছু বলছো না কেন? এই তোমার নীতি মাহির, আজ শশীর চেয়েও তোমার কাছে তোমার ওই সহকারী বড় হয়ে গেল। ওই একটা বাইরের ছেলেকে তুমি শশীর চেয়েও বেশি বিশ্বাস করলে। এতক্ষণে আসল ঘটনা ঠাহর করতে পেরে কপালের ভাঁজ সোজা করল মাহির। দরাজ গলায় বলল, আমি সত্যিটাকেই বিশ্বাস করেছি ফুপি। এখানে বাইরের বা ভেতরের বলে কেউ নেই। যে সত্যে আমি তাকে বিশ্বাস করব। কুপিত স্বরে জিনিয়া বেগম বললেন, ও তোমার চোখে তাহলে আমার মেয়ে মিথ্যাবাদী। শুনেছ বাবা,
বৃদ্ধ লোকটি মাথা তুলে তাকালেন, এবার মাহিরের দিকে পরিশ্রান্ত বদনে চেয়ে বললেন, তোমার সহকারী যে সত্য বলছে তার কি প্রমাণ মাহির? সেও তো মিথ্যা বলতে পারে। শশীও যে সত্য বলছে তার কোনো প্রমাণ নেই দাদু। তাই শুধুমাত্র মুখের কথার ভিত্তিতে আমি কোনো সিদ্ধান্ত নিতে পারি না। উত্তেজিত হয়ে উঠলেন জিনিয়া বেগম। বাজখাই স্বরে বললেন, শুনলে শুনলে বাবা, তোমার আদরের নাতির কথা শুনলে? এই তোমার নাতি তোমার আদর্শে বড় হয়েছে, এটা তোমার আদর্শ। মাহিরের দাদু লাঠির পর দুই হাত রেখে মাথা নিচু করলেন। এই নাতিকে তিনি বড্ড আদর করে কোলে পিঠে করে মানুষ করেছে, নিজের শিক্ষায় আদর্শে বড় করেছেন। আজ তার আদর্শে এভাবে আঙুল ঠাকায় বড্ড কষ্ট পেয়েছেন তিনি। দীর্ঘশ্বাস ফেলে বললেন, আমি তোমার থেকে এটা আশা করিনি মাহির, তুমি আমাকে কষ্ট দিয়েছ। এই বলে লাঠিটা চেপে তিনি উঠে দাঁড়ালেন। তারপর সম্মুখ গতিতে হেঁটে চলে গেলেন নিজের ঘরের দিকে। সোফায় বসে রইল মাহির। জিনিয়া বেগম বিড়বিড় করে কিছু বলতে বলতে সেখান থেকে উঠে গেলেন। মাহির প্রতি প্রলম্বিত শ্বাস টানল। মাঝে মাঝে নিজেকে বড্ড একা মনে হয় যেন এত মানুষ থেকেও তার কেউ নেই। এভাবে চলতে পারে না দোস্ত, একেবারেই পারে না। বিছানায় হেলান দেওয়া অবস্থায় ঝুলন্ত ফ্যানটাকে নির্নিমেষ চেয়ে দেখছিল অয়ন। আচম্বিত অমিতের এই কথায় ভ্রু কুঁচকাল সে। অমিত কোমরে হাত দিয়ে দাঁড়ালো। তার চৌকস চাহনি। অয়ন উঠে সোজা হয়ে বসলো, জিজ্ঞেস করলো, কি চলতে পারে না? যেটা চলছে। অমিতের এত ঘুরিয়ে পেঁচিয়ে কথা বলাটা অয়নের মোটেও পছন্দ না। সে ফের বিছানায় হেলান দিয়ে বসে স্বাভাবিক স্বরে বলল, কি বলতে চাচ্ছিস সোজাসুজি বল। অমিত তপ্ত শ্বাস ছাড়ল, বলল, আর দুদিন, তারপরেই অন্বিতা অন্য কারোর। অয়ন পরিশ্রান্ত বদনে বলল, তো তো মানে মেয়েটার বিয়ে হয়ে যাচ্ছে, এখনো কি আমাদের চুপ করে থাকা উচিত? আর কত? অয়ন সাইড টেবিল থেকে ফোনটা তুলে গেইমে চলে গেল। এমনভাবে সবটা অবজ্ঞা করলো যেন অমিত তার সাথে পৃথিবীর সব থেকে অপ্রয়োজনীয় কথাগুলো বলছে। এগুলো নিয়ে কথা বলা মানে সময় ব্যয় ছাড়া আর কিছুই না। অয়নকে এমন নিস্তেজ নিরুত্তাপ দেখে মাত্রাধিক ক্ষিপ্ত হলো অমিত। সে সরস বলে উঠল, তুই বলবি না তো ঠিক আছে, আমি বলবো সব। আমি তো আর তোর মতো হৃদয়হীন পাষাণ না, আমি ঠিক বলতে পারবো। বসে থাক তুই, পারলে ওই গেমের ভেতর ঢুকে যা। অমিত ফোঁস করছে, নিঃশ্বাসের আওয়াজ গিয়ে ঠেকছে অয়নের কর্ণকুহরে। সে ঊর্ধ্বশ্বাস ফেলল, ফোনটা রেখে নরম গলায় জিজ্ঞেস করলো, কি চাস তুই? অমিতকে উত্তেজিত দেখালো। সে ভারী কিশোরে বলল, শুধু অন্বিতা সবটা জানুক, এটুকুই। জানার পর কি হবে? মেয়েটার বিয়ে তো যার তার সাথে না, বরং নিজের ভালোবাসার মানুষের সাথে হচ্ছে। অমিত, তোকে বুঝতে হবে ব্যাপারটা। অবুঝের মতো আবদার করলেই সব হয় না। অমিত এগিয়ে আসে, চোখ মুখ বিষণ্ণ সে শুধায়, তোর কষ্ট হয় না? কাষ্ঠ হাসে অয়ন, গাঢ় গলায় বলে, একটুও না। বললেই হলো, আমি বুঝি সব। নিষ্পলক কিছুক্ষণ চেয়ে থেকে অয়ন অমিতকে জড়িয়ে ধরে। তার গন্ধ মনের পীড়া যদি কেউ বোঝে, তা একমাত্র এই অমিত। নিজের রক্তের কেউ না হলেও নির্দ্বিধায় সে তার সমস্ত কষ্ট ক্লেশ বুঝে যায়। তার নিদারুণ ক্ষমতা। অমিত বন্ধুকে শক্ত করে চেপে ধরে আর তোর স্বরে বলে, আমি জানি তোর কষ্ট হয়, বুক পড়ে রাতে ঘুমাতে পারিস না, কিন্তু বন্ধু হিসেবে আমি অপারগ। চোখের সামনে তোর এত কষ্ট দেখেও কিচ্ছু করতে পারছি না। অয়ন মৃদু হাসল,
বন্ধুর পিঠে চাপড় মেরে বলল, কে বলেছে পারিস না? এই তো আমাকে বিনা স্বার্থে আশ্বাস দিচ্ছিস, ভরসা দিচ্ছিস, এটাই বা কয়জন পায়? অমিত তাকে ছাড়ে। অয়নের নিরেট শূন্য চোখ, অথচ অমিতের চোখ সিক্ত। তাকে দেখে হেসে ফেলে অয়ন। অমিত রেগে যায়, ক্ষেপে গিয়ে বলে, হাসবি না শালা, তোর কষ্টে আমি কষ্ট পাচ্ছি, আর তুই হাসছিস। তুই শালা বড় হারামি, যেভাবে শালা বলছিস। আমার কোনো বোনকে বিয়ে করেছিস তুই? অমিত সাহসে হাসলো, বলল, করতেই পারি, তোর বোন যথেষ্ট সুন্দরী। অয়ন বিস্ফোরিত চোখে চেয়ে ঠাস করে পিঠে চড় বসিয়ে দিল। হারামজাদা, তোর নজর আমার বোনের দিকে, একদম চোখ তুলে ফেলবো কিন্তু। হো হো করে হাসলো অয়ন, বলল, আমার নজরের কথা আপাতত বাদ দিয়ে নিজের কথা ভাব। একবার বলে দেখ, কিছু হোক একবার বলে দেখ অন্তত। অয়ন দীর্ঘশ্বাস ফেলল, বলল, বিয়ের আগে অযথা চাপ দেওয়া ঠিক হবে না। এমনিতেই মেয়েটা এক হাতে সব সামলাচ্ছে। অমিত তার কাজ ঝাঁকিয়ে স্পৃহ সুরে বলল, কিচ্ছু হবে না, অন্তত মেয়েটা অন্য কারোর হওয়ার আগে তোর মনের কথাটা জেনে যাক। আমি বলছি তো, এতে ওর উপর কোনো চাপ পড়বে না। একবার বল দোস্ত। বিছানায় গা এলিয়ে দিল অয়ন, ক্লান্ত স্বরে বলল, তুই বাচ্চাদের মতো জেদ করছিস অমিত। অমিত সন্তপ্ত স্বরে বলল, তার মানে বলবি না তুই? অয়ন প্রলম্বিত শ্বাস টেনে বলল, না। অমিত উঠে দাঁড়ালো, অচিরাত দুর্বার গতিতে ফোনটা পকেট থেকে বের করে কাকে একটা কল লাগালো যেন। অয়ন ভ্রু কুঁচকে বলল, কাকে কল করছিস? অমিত তেতো স্বরে বলল, তোকে বলতে হবে। অয়ন তীক্ষ্ণ স্বরে চেয়ে রইল, কল হয়তো রিসিভ হয়েছে। চোখ মুখ নরম করলো অমিত, বিনয়ের সুরে জিজ্ঞেস করলো, কেমন আছেন অন্বিতা? হকচকিয়ে উঠল অয়ন, এই ছেলে কি সাংঘাতিক। অন্বিতার নাম্বারে কল দিয়ে বসলো। ওপাশ থেকে জবাব শোনা না গেলেও অয়নের কথার ধরন দেখে উত্তর বুঝে নেওয়া যাচ্ছে। অয়ন বলল, জি আমিও ভালো আছি, আমার একটা অনুরোধ রাখবেন। অয়ন সন্দিগ্ধ চোখে চেয়ে আছে, ছেলেটা কি বলতে চাইছে ঠাহর করতে পারছে না ঠিক। ওপাশ থেকে জবাব আসার পর অমিত বলল, আমার সাথে আজকে একটু দেখা করবেন, খুব জরুরি। অয়ন এবার আর বসে থাকতে পারল না, উঠে এসে অমিতের কাছ থেকে ফোনটা কেড়ে নিতে চাইল, কিন্তু অমিত বাধা দিচ্ছে। ওইদিকে অন্বিতা কি বলেছে সেটা অয়ন জানে না। অন্বিতের ওপর ভীষণ ক্ষিপ্ত সে। কথা শেষ করে অমিত ফোন কাটল। অয়ন তার দিকে চেয়ে আছে তেজপূর্ণ চোখে। অমিত হেসে বলে, এভাবে তাকাস কেন, নজর লাগবে তো। অয়ন জবাব না দিয়ে বিছানায় বসলো গিয়ে। রাগ হচ্ছে তার, ভীষণ রাগ। মেয়েটার বিয়ে দুদিন বাদে, সব জেনে শুনে এই ধরনের অবান্তর কাজ করার কোনো মানেই হয় না। সে কুপিত স্বরে বলল, তো এবার সীমা লঙ্ঘন করছিস অমিত। এসব জেনে বুঝে কেন করছিস এসব? অমিত দায়সারাভাবে বলল, এমনি আমার ইচ্ছে হয়েছে তাই করছি। অন্বিতা রাজি, কাল বিকেলেই আমরা ওর সাথে দেখা করব। অয়ন ফোরন কেটে বলল, আমি করব না। তুই করবি, তোর বাপও করবে, আঙ্কেলেরও তার ছেলের পছন্দ দেখা উচিত। অয়ন ভস করে নিঃশ্বাস ফেলল, অমর্য গলায় বলল, বাপের সাথে জেদ করে ওই বাড়ি ছেড়েছি, তুই আর তেরামি করলে এখান থেকেও চলে যাব। চলে যা, আমার কি ঘুম আসছে না মাহিরের? তার আর দুটো রাত, তারপরে তার প্রেয়সী পুরোপুরির জন্য তার হতে চলেছে। কথাটুকু ভাবতেই সারা শরীরে শিহরণ জাগে।
প্রেম জাগে নতুন করে, বুকের ভেতরটা ধড়াস ধড়াস করে। কত ঝড়, কত বিপত্তির পর অবশেষে এক হতে চলছে তারা। আর কখনো অন্বিতাকে সে দূরে যেতে দিবে না। নিজের যতটুকু দিয়ে তাকে আগলে রাখবে আজীবন। দরজায় ঠক ঠক শব্দ। পেছন ফিরে তাকায় মাহির। এই অসময়ে দরজার কাছে শশীকে দাঁড়িয়ে থাকতে দেখে কপাল কুঁচকায় সে। জিজ্ঞেস করে, এই সময়ে এখানে? হাসল শশী। দুই হাতের দুটো কফির মগ দেখিয়ে বলল, কফি বানিয়ে এনেছিলাম, ভেতরে আসি। আগত্যই মাহির বলল, আয়। কোমর দুলিয়ে মাহির সামনে গিয়ে দাঁড়ালো শশী। এক হাতের কফির মগ এগিয়ে দিয়ে বলল, নাও তোমার জন্য। কফির কাপ গ্রহণ করলো মাহির। তাকালো বাইরের দিকে। শশী কফির কাপে চুমুক বসিয়ে মাহিরকে একবার আপাদমস্তক দেখল। ট্রাউজার আর হালকা সবুজ রঙের টি শার্টে অমায়িক লাগছে তাকে। তার পেশিবহুল বাহুতে নজর আটকায় শশীর। ঢোক গিলে কি মারাত্মক পেটানো শরীর। বড্ড আফসোস হলো শশীর অন্বিতার জন্য। এই ছেলেটাকে সে পাচ্ছে না। সঙ্গে সঙ্গেই রাগও মাথায় চড়ে বসলো তার। মেজাজ আয়ত্তে রেখে মাহিকে বলল, অন্বিতাকে তুমি ক্ষমা করে দিয়েছো তাই না? মাহির ভ্রু কুঁচকে তাকালো তার দিকে। বলল, ক্ষমা করার মতো অন্বিতাতে কিছু করেনি। হাসলো শশী, বলল, তোমার মতো মানুষ আজকাল হয় না। নয়তো এত কাহিনীর পরেও তো অন্বিতার মতো মেয়েকে কেউ বিয়ে করতেই রাজি হতো না। সেখানে তুমি কত যত্নে ভালোবেসে তাকে বিয়ে করে আনছো। মেজাজ হারালো মাহির। দরাজ গলায় বলল, কি করেছে অন্বিতা? সে কি ভুলে গেলে তোমার বন্ধু রিয়ালের সাথে অপ্রীতিকর ছবিগুলো ভুলে গিয়েছো তুমি? মাহির দুই ঠোঁট চেপে ধরল। শশী ভাবল, পুরনো কথা মনে পড়ায় হয়তো অন্বিতার প্রতি ক্ষোভটা আবার মাথায় চড়ে উঠেছে। মনে মনে খুশি হলো সে, কিন্তু অচিরাত তার ধারণা পাল্টালো যখন দেখলো বিকট আওয়াজে মাহির হাতের গ্লাসটা ভেঙে গিয়েছে। কফি সব মাহির হাতে মাখামাখি। মাহিরের খোরধার চাহনি দেখে ঢোক গিলে শশী জিজ্ঞেস করে, কি হয়েছে মাহির? মাহির চল শক্ত করে রোষানলে দগ্ধ কণ্ঠে বলল, কে কি করেছে তা সব আমি জানি শশী। নিজের আত্মীয়, নিজের বন্ধু বলে ছাড় দিয়েছি, তবে ছেড়ে দিব ভাবিস না। সুযোগ পেয়ে সেই সুযোগের অপব্যবহার করিস না, তবে আমিও ভুলে যাব তুই আমার কাজিন। শশী হতভম্ব হয়ে চেয়ে আছে। মাহির জানে সব, কিন্তু কি করে? যা এখান থেকে। মাহিরের ঠান্ডা গলার ধমকে খানিকটা কাঁপল শশী। ফের কিছু বলার জন্য উদ্যত হতেই মাহির বলল, আর একটা কথা, অন্বিতাকে অপমান করে কথা বলার আগে দুবার ভেবে বলবি, কারণ পরের বার আমি খুনাক্ষরেও কাউকে ক্ষমা করব না। বিয়েটা হয়ে গেলেই এই বাড়ি থেকে চলে যাবি। শুধুমাত্র দাদুর কথা ভেবে আমি এই কয়দিন সহ্য করে নিয়েছি, কিন্তু আমাদের বিয়ের পর তোকে এক মুহূর্তেও আমার সহ্য করব না। কথাটা যেন মনে থাকে। শশীর গার আগে তীর তীর করে কাঁপছে। এত অপমান হজম হচ্ছে না তার। তার পা কাঁপছে, হাত পা কাঁপছে ক্রমাগত। অন্বিতাকে খুন করে ফেলবে ইচ্ছে করছে যেন। সে রাগে গজগজ করে বেরিয়ে যেতেই মাহির শব্দ করে দরজাটা আটকে দিয়ে গিয়ে শুয়ে পড়ে। রেস্টুরেন্টের ভেতরে খুব একটা কোলাহল নেই। নার্সিংহোমের পাশেই এটা। মাহিরকে বলে জরুরি তাগিদে এই ভর দুপুরে অন্বিতা এখানে এসেছে। অমিত তাকে কেন ডেকেছে তা পুরোপুরি ধারণা করতে না পারলেও কিছুটা যেন করতে পারছে। তবে আপাতত নিজের কৌতূহল
সুকৌশলে দমিয়ে রেখে অমিতের সামনে চেয়ার টেনে বসলো সে। মুখে ঝুলালো মৃদু হাস্যরেখা। বলল, হঠাৎ এত জরুরি তলবে ডাকলেন যে? অমিত সৌজন্যতার সহিত হাসল। অন্বিতার দিকে মেনু কার্ডটা বাড়িয়ে দিয়ে বলল, খাবার অর্ডার দিন, তারপর বলছি। এই দুপুরে কফিটুকুই খেতে পারবো, আর কিছু খাবো না। ওয়েটার ডেকে 2 কাপ কফি অর্ডার দিল অমিত। ওয়েটার চলে যেতেই অন্বিতা বলল, এবার বলুন। অমিত কথাগুলো আগে তারপর মাথায় গুছিয়ে নিল। কিছু যেন এলোমেলো না হয় সেই ব্যাপারে সচেতন রইল সে। নিজেকে যথাসম্ভব ধাতস্থ করে বলল, আমি জানি না সবটা জেনে আপনার প্রতিক্রিয়া কেমন হবে, তবে আমার মনে হচ্ছে সবটা আপনাকে জানানো উচিত, তাই জানাচ্ছি। অন্বিতা তাকে অভয় দিয়ে বলল, আপনি নিশ্চিন্তে আমায় বলতে পারেন। অমিত ভাবল, এত ভনিতা দেখিয়ে লাভ নেই, সত্য কথা সহজভাবে বলে দেওয়াটাই উত্তম। তাই দ্বিধাদ্বন্দ্ব না দেখিয়ে সে আচম্বিত বলে উঠল, আমার বন্ধু অয়ন আপনাকে ভালোবাসে। কথাটা কর্ণকুহরে পৌঁছাতেই কপাল কুঁচকালো অন্বিতা। অনেক কিছু আগ থেকে ভেবে রাখলেও এমন কিছু শুনবে সেটা সে আশা করেনি। তাই যথেষ্ট চমকেছে সে। বিকট ভঙ্গিতে চেয়ে রইল অমিতের অস্থির বদন পানে। অন্বিতার পরিশ্রান্ত চাহনি অমিতকে চিন্তায় ফেলে। কোনো প্রতিক্রিয়া কেন নেই? সে উত্তেজিত স্বরে বলল, আপনার কি আমার কথা বিশ্বাস হচ্ছে না অন্বিতা? এই মুহূর্তে অন্বিতা ঊষৎ হাসল, মেঘমন্দ্র গলায় বলল, ভালোবাসে বন্ধু, আর সেই কথা আপনি জানাচ্ছেন? আপনার বন্ধু কি আমাকে ভয় পায়? এমন প্রশ্নে খানিকটা ভড়কে যায় অমিত। মাথা চুলকে বলে, না, ঠিক তা না। আসলে আপনার পরশুদিন বিয়ে বলে ও আপনাকে কিছু জানাতে চায় না, কিন্তু ওর কষ্ট দেখে আমি আর থাকতে না পেরে আপনাকে জানিয়েছি। তন্মধ্যে ওয়েটার এসে কফি রেখে গেল। কফির কাপ হাতে নিয়ে সোজা বসে রইল অন্বিতা। চরম আগ্রহ দেখিয়ে বলল, আচ্ছা বুঝলাম, এখন তাহলে আমি কি করতে পারি? অমিত নীরব হয়ে রইল। কি করবে সে? করতে হবে সেটাও সেও অবগত নয়। বন্ধুর কষ্টে তার বুকও পুড়ছে, তাই বলে এখন মেয়েটাকে নিশ্চয় নিজের বিয়ে ভাঙার কথা বলতে পারে না। অমিতকে নির্বাক দেখে কফির কাপে চুমুক বসায় অন্বিতা। রাশভারী স্বরে বলে, ইফোর ফ্ল্যাটে আপনারাই থাকেন তাই না? প্রতিদিন বারান্দায় যে গান গাইতো সে আপনার বন্ধু অয়ন, ঠিক বলছি না আমি? অমিত ফ্যাল করে চেয়ে আছে। কথার খেই হারায় সে। কি জবাব দিবে ভেবে পায় না। মুচকি হাসল অন্বিতা, বলল, আর লুকিয়ে কি হবে, সব জানি আমি। অমিত দীর্ঘশ্বাস ফেলে মাথা ঝাঁকালো। গুমোট স্বরে বলল, জি, যা জানেন সবটাই সত্যি। অন্বিতা হাসল। তার ধারণা সত্য হওয়ার ভীষণ খুশি হয়েছে সে। জিজ্ঞেস করল, আপনার বন্ধু কোথায়? তিনি আসেননি? না, অনেক জোর করেও আনতে পারিনি। পরশু আমার বাসায় অবশ্যই আনবেন। ওনাকে বলবেন ওনার গান ছাড়া আমার বিয়ে সম্পূর্ণ হবে না। অমিত হতাশ সুরে বলল, তার মানে আপনি বিয়ে করবেন? আপনি কি চান আমি বিয়ে না করি? উত্তর দিতে পারল না অমিত। সে এমনটাও চায় না আমার বন্ধু কষ্ট পাক, সেটাও চায় না। অমিতকে ভাবুক দেখে অন্বিতা জিজ্ঞেস করল, আপনার বন্ধু আমাকে কতদিন চেনে? এই ফ্ল্যাটে ওঠার পর থেকে। এই ধরুন 2 বছরের মতো। ওনার রুমে আমার ছবি আছে, তাই না? হকচকিয়ে উঠে অমিত জিজ্ঞেস করল, কি করে জানলেন? এমনিতে সব সময়
আপনাদের বারান্দার দরজা বন্ধ থাকলেও সেদিন খোলা রেখেছিলাম। কিছু ছবি ঝুলে থাকতে দেখেছি। দূর থেকে একবার দেখে মনে হচ্ছিল আমার ওই ছবি, পরে মনে হলো আমার ছবি ওই রুমে যাবে কি করে। তবে আজ আপনার কথা শুনে নিশ্চিত হলাম ওইগুলো আমার ছবি ছিল। তবে ওটা কিন্তু আপনার বন্ধু একদম ঠিক করেননি। লুকিয়ে আমার ছবি তুলে সেগুলো আবার নিজের রুমে ঝুলিয়ে রেখেছেন। ভীষণ খারাপ। অমিতের চোখে মুখে আধার নামলো। বিষণ্ণ সুরে বলল, আপনাকে ভীষণ পছন্দ করে তো, তাই আপনার ছবি নিজের কাছে রেখে দিয়েছে। কিছু মনে করবেন না। ঠিক আছে, মনে করব না। আমার বিয়েতে উপহার স্বরূপ ওইগুলো আমাকে দিয়ে দিতে বলবেন। আচ্ছা, বলবো। অন্বিতা তার হাত ঘড়ির দিকে একবার চেয়ে বলল, আর কিছু বলবেন? নয়তো আমাকে এবার উঠতে হবে। অমিত আইঠাই করছে বন্ধুর জন্য। অন্বিতাকে বোঝানোর সাধ্য তার নেই। সে জানে মাহির আর অন্বিতা দুজন দুজনকে ভালোবেসেই বিয়েটা করছে। সেখানে এমন এক অমোঘ সত্যি জানিয়ে লাভের লাভ কিছু হবে না। সে ঊর্ধ্বশ্বাস ফেলে বলল, না, যান আপনি। অন্বিতা উঠে দাঁড়ালো। চলে আসার জন্য পা বাড়াতে নিয়েও কি যেন ভেবে আবার থামলো যেন। অমিতের দিকে চেয়ে বলল, আপনার বন্ধুকে বলবেন পরের বার কাউকে ভালোবাসলে যেন নিজে গিয়ে সেই কথাটা তাকে জানায়। অন্যকে দিয়ে বলালে সেই ভাষার কোনো প্রাণ থাকে না। এই বলে চলে আসে সে। অমিত ঠায় বসে রইল। রাগ ক্ষোভ প্রকাশ পেল চোখ জুড়ে। বিরক্ত বোধ করলো ভীষণ। অয়নকে কল করে বলল, শালা তোর কপালটাই খারাপ। মাহিরের কেবিনে প্রবেশ করে অন্বিতা জিজ্ঞেস করলো, স্যার ডাকছিলেন? মাহির স্মিত হেসে তার দিকে চাইল। বলল, হ্যাঁ, তোমার অ্যাকাউন্টে টাকা পাঠিয়ে দিয়েছি। আন্টিকে নিয়ে আজকে বিকেলে বের হয়ে যা যা কেনাকাটার সব সেরে ফেলো। আমার পক্ষের তো আর কেউ নেই এসব করার, তাই তোমাকেই কষ্ট করতে হবে। অন্বিতা খানিকটা বিস্মিত হলো। মাহিরের ফুপি আছেন, চাইলেই তিনি সবটা সুন্দর করে গুছিয়ে করতে পারেন, কিন্তু তার যে এসবে আগ্রহ নেই সেটা অন্বিতা জানে। মাহিরের একার পক্ষেও এত চাপ নেওয়া সম্ভব না। তাই মাথা হেলিয়ে বলল, আচ্ছা, সব করব আমি। আপনি কিছু কিনবেন না? কেন কিনবো না? মেয়েরা যেমন একবারই কনে সাজে, তেমনি তো ছেলেরাও একবারই বর সাজে, তাই না? পরক্ষণেই মাহির আবার ভ্রু নাচিয়ে বলে, অবশ্যই, তুমি চাইলে আরো 3বার সাজতে পারি। অন্বিতা তীক্ষ্ণ সেজে চোখে চেয়ে বলে, একবার সাজার ফল ভোগ করলে 3বার সাজার ভূত এমনিতেই মাথা থেকে নেমে যাবে। সন্দিহান সুরে মাহির বলল, ভয় দেখাচ্ছ নাকি? অন্বিতা ঠোঁট চেপে হেসে বলল, না, কেবল সাবধান করছি। মাহির হাত নাড়িয়ে বলল, তোমার ওইসব হুমকিতে মাহির আশা ভয় পায় না। এখন বাসায় যাও, কেনাকাটা করে বিয়ে সেরে বরকে সময় দাও। নার্সিং হোমের আশেপাশে আর 1 সপ্তাহ ঘেঁষবে না। অন্বিতা হাসল, বলল, আপনি যা বলবেন স্যার, তাই হবে। এই বলে হেসে চলে যায় সে। শুক্রবারের 3য় প্রহরে অন্বিতার বাড়িতে বরপক্ষ এসে হাজির হয়। আভা ছুটে এসে অন্বিতার কাছে বলল, দোস্ত, ভাইয়ারা এসে পড়েছেন। বিড়ায় আরক্ত হলো অন্বিতার। কূপ হলো যুগল। বুকের ধুকপুকানি বাড়ল অচিরাত। লজ্জায় রাঙাবো, লজ্জায় আরো কণ্ঠিত হলো। আভা তার থুতনি নাড়িয়ে বলল, ইস, কি লজ্জা। উত্তর দিতে পারল না অন্বিতা। মুচকি হাসল খানিক।
আভা তারা দেখিয়ে বলল, যাই গেট ধরে আসি। এই বলে বসার ঘরের দিকে ছুটে গেল সে। অন্বিতার বাড়িতে মেহমান তেমন কেউ নেই। মা আছেন, আছেন তার একমাত্র খালামণি, আর আছে আভা। বাহিরের পক্ষে থেকেও আহামরি কাউকে আসতে দেখা গেল না। রিসিপশন করতে বলে বিয়েতে আর এত ঝামেলা করলো না মাহির। দাদু ফুপি আর তার এক মামাকে নিয়ে এলো সাথে, আর হাসপাতাল থেকে এলো কেবল তার সহকারী তাইভীদ। সো ফ্রেন্ডস, ভুল ত্রুটি হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন, এবং গল্পটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। আর নিত্য নতুন গল্প দেখতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। ধন্যবাদ সবাইকে।